দর্শক, আমি সাব্বির আহমেদ সন্দেহ স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে। আজ আমাদের সাথে স্টুডিওতে এমন একজন কিংবদন্তি মানুষ উপস্থিত আছেন, যিনি তার লেখার মাধ্যমে, যিনি তার গল্পের মাধ্যমে নৈপুণ্যতা ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি নতুন লেখকদের গল্পগুলোকে মলাটবদ্ধ করতে, গল্পকে আমাদের সামনে নিয়ে আসতে তিনি দায়বদ্ধ। আজ আমাদের সাথে উপস্থিত আছেন কিংবদন্তি পাবলিকেশনসের অঞ্জন হাসান পবন। পবন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? ভালো আছি, আপনাকে স্বাগতম। এবং আমি একুশে টেলিভিশনকে আপনার মাধ্যমে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা নিজেরাও যথেষ্ট লাকি আপনাকে পেয়ে। আমি শুরুতেই স্ট্রিট ফরওয়ার্ড কথায় চলে যাচ্ছি। একদম। লেখকের সত্তা বনাম প্রকাশকের সত্তা, কোনটা বেশি চ্যালেঞ্জিং? আমার কাছে মনে হয় প্রকাশকের সত্তাটা অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ একজন লেখক একটা পাণ্ডুলিপি তৈরি করতে তার মস্তিষ্কের যে ক্ষরণ হয় বা সে যে পরিমাণ একটা লেখাতে শ্রম দেন, সেই জায়গাটা থেকে একটা পাণ্ডুলিপি রেডি হয়ে গেলে আমার মনে হয় যে লেখকের কাজটা অনেকটা শেষ হয়ে গেল। কিন্তু ওই শেষ থেকেই প্রকাশকের কাজটা মূলত শুরু, কারণ এই পাণ্ডুলিপিটা প্রথমে মেকআপ করা, তার পরবর্তীতে এটাকে প্রুফ রিডিং করা, সম্পাদনা করা, এর পরবর্তীতে আবার রিমেকআপ করা, মেকআপের পরবর্তীতে এটাকে লেখকের কাছে পাঠানো, আবার এটা প্রুফ হয়ে আসার পরে ফাইনাল যখন এটা সেট আপ হয়, এর পরবর্তীতে দেখা যায় যে একটা বইয়ের শেষ পৃষ্ঠার একটা লাইন অপর পৃষ্ঠায় ছুটে গেছে, ওটাকে আবার অ্যাড করা, ওই একটা লাইন এই পৃষ্ঠার নিচে আনতে গিয়ে পুরো বইয়ের যতগুলো পৃষ্ঠা আছে আবার সবগুলো পৃষ্ঠা নষ্ট হয়ে যায়। ওই জায়গাটা থেকে প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে কাজ করা, এর পরবর্তীতে এটাকে প্লেট বানানো, কভারের কাজ, কভার ডিজাইন, এর পরবর্তীতে প্রিন্টিং, তার পরবর্তীতে বাধাইখানায় স্পট অ্যাম্বুশ লেমিনেশনের যে কাজগুলো, সমস্ত প্রসেসিং, মানে প্রায় 25টা ধাপ একজন প্রকাশককে পার হতে হয় শুধু বইয়ের প্রোডাকশনের ক্ষেত্রে। এরপর এটার ব্র্যান্ডিং বা প্রমোশনের যে ব্যাপারগুলো আছে, এইগুলো নিয়ে আসলে একজন প্রকাশককে সবচেয়ে বেশি আসলে হ্যাসেল পোহাতে হয়। সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হচ্ছে যে লেখকের যে কাজটা, সেই জায়গাটা থেকে প্রকাশকের কাজটা অনেক বেশি চ্যালেঞ্জিং আসলে। আপনার নিজের গল্প বলার ধরন আমি যতটুকু পড়ার সুযোগ পেয়েছি দুর্দান্ত। আমাদের বর্তমান সময়ে যে জিনিসটা হয়, আমাদের এই জেনারেশন, আমরা যদি জেনজিদের কথা বলি, দিস শো ইজ বেসড অন জেনজি। সো জেনজিদের যে জিনিসটা হয়, বইয়ের থেকে তারা দূরে সরে যাচ্ছে, এরকম একটা কথা শুনতে পাই আমরা। অনেকেই যাচ্ছে। তো আবার ফেসবুকে মাঝে মধ্যে যখন এক্সেপশনাল কিছু কোটেশন আসে, যেটা হয়তো পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া থাকে, দেন কোটস লেখা থাকে, ওই যে ইমোশনটা লেখার মাধ্যমে তৈরি হয়, ওইটা কিন্তু আপনার লেখার মধ্যেও আছে। সো আজ যখন আমি শুনেছি আপনি আসবেন, আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আপনি এক পাশে আপনার লেখনির যে চিন্তার জায়গাটা, এই ইমোশন এবং তথ্য আপনি দুইটি খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। আমি যদি লিটল মাস্টারের কথা বলি, যেটা আপনার লেখনী, আপনি এই জায়গায় ম্রো সম্প্রদায়ের ওদের ইতিহাস যেরকমের ফুটিয়ে তুলেছেন, পাশাপাশি কিন্তু ওই জায়গায় একটা বিয়োগাত্মক গল্পও ছিল। এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে, বা আপনি কোন অ্যাঙ্গেল থেকে, কোন জায়গা থেকে ভাবলেন যে না, আমি গল্প বলতে চাই, আমি লিখতে চাই? এই টোটাল জার্নিটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে, এই জার্নিটা একদিনের না। আমি ছোটবেলা থেকে লেখালেখির প্রতি আমার একটা ব্যাপক ঝোঁক ছিল। তো ওই আগ্রহ থেকে লেখা এবং লিখতে লিখতে মোটামুটি অনেকগুলো বই হয়ে গেছে। তো লিটল মাস্টারের যে ব্যাপারটা আসলে হলো, এটা হচ্ছে আমি যখন বান্দরবান যাই, তো তখন ওখানকার যারা জনগোষ্ঠী আছে, আমার কাছে মনে হয়েছে এই জনগোষ্ঠী অনেকটা পিছিয়ে আছে এবং এখানকার ইতিহাস আমরা তেমন একটা জানি না। আমরা দেখা গেছে যে খুব ডিপ্রেশনে আছি, আমরা পাহাড়ে চলে যাচ্ছি, একদিন দুই দিন থেকে আমরা দেখা যাচ্ছে অনেক সময় টাওয়ারের নিচ থেকে একটা ছবি তুলে যে হ্যাঁ নেটওয়ার্কের বাইরে, আসলে সে কিন্তু টাওয়ারের নিচে। তো এই যে ব্যাপারটা, যে একদিন দুই দিন থেকে আসলে পাহাড় সম্পর্কে জানা যায় না, বোঝা যায় না। তো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হলো যে পার্বত্য চট্টগ্রাম কিংবা আরাকান হিলস বলেন বা মোরো জনগোষ্ঠী বলেন, এদের সম্পর্কে সম্পূর্ণ অর্থে যদি জানতে চান, খুব একটা রেফারেন্স বই আপনি পাবেন না। ওই জায়গাটা থেকে আমার মাথায় একটা চিন্তা আসলো যে আসলে আমি এমন একটা কাজ করতে পারি যে কাজটার মাধ্যমে এই মোরো জনগোষ্ঠী বলেন, পার্বত্য চট্টগ্রামের ইতিহাস বলেন, সম্পূর্ণভাবে আসলে জানা যায়। সেই চেষ্টাটা করতে প্রায় দীর্ঘ 2 বছরের অধিক আমি বান্দরবানে ছিলাম এবং খুব চ্যালেঞ্জিং ছিল এটা। তো সেই জায়গাটা থেকে আমি পুরো ইউ ইভেন ফেসড ইনজুরি, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ, আমার মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়ে গেছিল পাহাড় থেকে পড়ে, ঝিরিপথ থেকে পড়ে। তো এই যে বইটা দীর্ঘ 2 বছরের পরিশ্রমের ফসল, আমার কাছে মনে হয়েছে যে এটা একটা নতুন জার্নি। যারা পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে আগ্রহী বা যারা পাহাড়কে ভালোবাসেন, তারা যদি এই বইটা পড়ে পাহাড়ে যান কিংবা এই বইটা পড়েন, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই অঞ্চল সম্পর্কে বা এই জনগোষ্ঠী সম্পর্কে ব্যাপক একটা ধারণা পাবেন। আমাদের
বর্তমান সময় কিন্তু হচ্ছে আমরা একটা জিনিস খুব বেশি শুনি আর কি, আগেও ছিল, ডিপ্রেশন। ডিপ্রেশন ব্যাপারটা হচ্ছে তরুণদের মধ্যে অসম্ভব রকমের কাজ করে। সবসময় তরুণরা এই জিনিসটা ভাবে যে আই এম বিং লেফট আউট, আমি এই জিনিসটা করতে পারছি না, ওই জিনিসটা করছে। তো সেই জায়গা থেকে লেখনী আসলে কতটুকু মানুষকে মেন্টাল সাপোর্ট দিতে পারে? দারুণ একটা প্রশ্ন আপনি আমাকে করেছেন। ব্যাপারটা হয় এটা যে আমার ক্ষেত্রে যেটা ঘটে, আমি যখন খুব বেশি ডিপ্রেশনে থাকি বা খুব একাকিত্ব নিজের মধ্যে ভর করে, আমি এটা মনে প্রাণে এই সময়টা আমি চাইও। কারণ যখন একাকিত্ব ভর করে আছে, তখন আমি ওই সময়টা আমি একটা গল্পের কনসেপ্টের মধ্যে ভাবি, বা আমি ওটাকে নিয়ে চেষ্টা করি যে এই গল্পটাকে কিভাবে আগানো যায়। তো সেই ক্ষেত্রে হয় কি যে হুট করে আমি গল্পের মধ্যে ঢুকে যাই, আমার বহির্বিশ্বের কোথায় কি হচ্ছে আমার কোনো কিছু মাথায় থাকে না। সেই জায়গাটা থেকে আমাকে এটা খুব আমার কাছে মনে হয় যে একটা সুইটেবল একটা মোমেন্ট আমার ওই সময়টা কাটে। কিংবদন্তি পাবলিকেশনস তো আপনার মোর দেন 7 ইয়ার্স ইফ আই এম নট রং, 7 বছরে পা দিল। সো কিংবদন্তি পাবলিকেশন কি নতুন পাঠক তৈরিতে কোনো ইনক্লুসিভ প্ল্যান করছে কিনা? বা এই জায়গা যে জিনিসটা হয় যে আমরা দেখি অনেক সময় লেখক যেরকম উৎসাহিত করে পাঠকদের বই পড়তে, আমি যদি আমার নিজের কথা বলি, আমি ক্লাস 8-এ হচ্ছে থাকতে হুমায়ুন আহমেদের মিসির আলী বইটা পড়ি, অ্যান্ড ফ্রম দ্যাট পয়েন্ট ওই সময় থেকে হচ্ছে এখন পর্যন্ত আমার অসংখ্য বই পড়া হয়েছে, মোর দ্যান 200 বই আমি পড়েছি দেশি এবং বিদেশিদের। সো ওই জায়গা থেকে হচ্ছে কোন জিনিসটা ক্লিক করতে পারে, যদি আমি বলি যারা প্রকাশক আছে, রাইটাররা তো অবশ্যই ইন্সপায়ার করবে তাদের লেখনী কথার মাধ্যমে, প্রকাশকরা আসলে কতটুকু প্রভাব রাখতে পারে নতুন পাঠক তৈরিতে? আসলে আমার কাছে যেটা মনে হয় যে একজন প্রকাশক উনি বই প্রকাশের আগে ওনার অবশ্যই পাণ্ডুলিপিটা পড়ে নেওয়া উচিত, এবং ওই পাণ্ডুলিপিটা পাঠকের হাতে পৌঁছানোর পর পাঠকের মধ্যে কি কি চেঞ্জ আসে, বা তার ভালো লাগা কেমন কাজ করে, কিংবা এইটা তার ব্যক্তিত্ব গঠনে বা তার জীবন মানের উন্নয়নের জন্য কতটুকু ভূমিকা রাখে, এইটা একটা ফ্যাক্ট। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এমন কিছু পাঠক তৈরি করতে পেরেছি আমাদের কিছু লেখকের মাধ্যমে, যে পাঠক আগে কখনো বই ছুঁয়েও দেখতো না, বা এমন এমন পাঠক আমরা পেয়েছি যারা কখনো বই ছুঁইতো না, কিন্তু একজন বিশেষ ব্যক্তি, ওই ব্যক্তি ধরেন একটা বই লিখেছেন বা একজন জনপ্রিয় ব্যক্তি, তার অনেক ফ্যান বেজ আছে, তো তার অনেক ভক্ত থাকার কারণে ওই ভক্তরা দেখা যায় ম্যাক্সিমাম বই পড়ে না, কখনো ছুঁয়েও দেখে না পাঠ্য বইয়ের বাইরে। তো এরকম আমার কাছে মনে হলো যে হ্যাঁ, এই যিনি একজন জনপ্রিয় ব্যক্তি আছেন বা একজন ভালো কাজ করছেন, তার এই ভালো কাজকে যদি আমরা লেখনীর মাধ্যমে বই প্রকাশের মাধ্যমে যদি ফুটিয়ে তুলতে পারি, সেক্ষেত্রে অনেক নতুন পাঠকের কাছে আমাদের প্রকাশনী পৌঁছাতে পারছে বা তারা বই পড়ার প্রতি আগ্রহী হচ্ছে। এবং আসলে বাস্তবে ঘটেছেও তাই, আমাদের এমন অনেক জনপ্রিয় লেখক আছেন যাদের বইয়ের মাধ্যমে অনেক নতুন পাঠক, আমরা দেখলে একজন পাঠক দেখলে বুঝি সে কতটুকু সিরিয়াস পাঠক বা সে একদম আনকরা পাঠক কিনা। সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে যদি এরকম মানসম্মত বই, কিংবা দেখা গেছে যে যার হৃদয়ে যে কথাগুলো মানুষের ছুঁতে পারে আর কি, এরকম ব্যক্তিবর্গ যারা আছেন, তাদের বই যদি আসলে যদি মানসম্মত বই হয়, সে যদি প্রকাশ করা যায়, তার যে ফ্যান বেস থাকে সেই জায়গাটা থেকে অনেক পাঠক, ইটস কাইন্ড অফ এ ডিজিটাল মার্কেটিং রিগার্ডিং দ্যাট পয়েন্ট। আমরা এই ব্যাপারে আরো কথা বলবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গে থাকুন, ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আমন্ত্রণ আবারও দ্য ভয়েস অফ জেনজিতে। বিরতিতে যাওয়ার আগে যে বিষয় নিয়ে কথা হচ্ছিল, সরাসরি চলে যাচ্ছি সেই বিষয়ে। পবন ভাই, আপনি তো হচ্ছে মোরো সম্প্রদায় নিয়ে গবেষণা করেছেন, বই লিখেছেন, এখন আপনি আরো একটা কাজ করছেন গারো সম্প্রদায়কে নিয়ে, রাইট? সো সেই ব্যাপারে হচ্ছে যদি কিছু বলতেন। আসলে যখন এই লিটল মাস্টারটা আমার লেখা শেষ হলো, মোরো সম্প্রদায়ের ইতিবৃত্ত, তখন আমার একটা চিন্তা আসলো যে আসলে গারোদেরকে নিয়েও আমার কাজ করার খুব আগ্রহ জন্মালো। এর আগে গারো সম্পর্কে আমার খুব বেশি জানাশোনা ছিল না। গারো সম্পর্কিত বাজারে যতগুলো বই পাওয়া যায় এবং অনেক রেয়ার বই আমি আসলে সংগ্রহ করার পরে আমার চিন্তা হয় যে হ্যাঁ, আমি একটা পর্যায়ে মন স্থির করি যে আমি গারো পাহাড়ের দেশে এই বইটা আমরা করব। তো এর পরবর্তীতে শুরু হয় আসলে এই কাজটার মূল যে যাত্রা। মানে আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার দুর্গাপুরে। তো দুর্গাপুরে আমি গত বছর জুন থেকে আমি টানা দুর্গাপুরে আছি। তো গারো পাহাড়ের দেশ বা গারো পাহাড়ের পাদদেশে গারোদের যে সংস্কৃতি, ইতিহাস, এদের যে লোকবিশ্বাস, লোকগল্প, এগুলো সব আমার আসলে জানতে হয়েছে এই বইটা নিয়ে লিখতে গিয়ে। এবং এখানেও আসলে অনেক বিষয় জড়িত, শুধু গারো পাহাড় শুধু তো না, যেহেতু এই অঞ্চলে বেশ কিছু
উল্লেখযোগ্য আন্দোলন সংগঠিত হয়েছে, টঙ্ক আন্দোলন থেকে শুরু করে পাগলপন্থী কিংবা তেভাগা আন্দোলনেরও একটা ছাপ এই অঞ্চলে ছিল, সেটা একটা বিষয়। এবং এখানকার সুষম রাজ্যের যে ইতিহাস, সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে হয়েছে। তো যার ফলে আমার যে মূল প্রতিপাদ্য সেটা হচ্ছে সাংসারিক গারো। গারোরা এখন অনেকটাই কনভার্ট, ভিন্ন ধর্মে এরা দীক্ষিত হয়েছেন, কিন্তু গারোদের যে মূল যে ধর্মটা বা যেখান থেকে সূত্রপাত, যে সাংসারিক ধর্ম, আমার মূল টপিকটা ছিল সাংসারিকদের নিয়ে। সাংসারিকদের যাত্রাটা অনেকটাই দুর্গাপুর কেন্দ্রিক, কিন্তু সেই দুর্গাপুরেই এখন সাংসারিকদের অবস্থা খুবই নাজুক। মাত্র 4 জন ব্যক্তি এখন দুর্গাপুরের সাংসারিক ধর্ম পালন করছেন, আর বাদবাকি সবাই কনভার্ট হয়ে গেছেন। তো সেই জায়গাটা থেকে এই 4 জনও একদম বয়োবৃদ্ধ। এই প্রজন্মটা শেষ হয়ে যাওয়ার পর এই অঞ্চলে গারোদের যে মূল যে ধর্মটা বা মূল যে ভিতটা, সেই সাংসারিকরাই আসলে আর থাকছে না। তো আমার কাছে মনে হলো যে না, এই বিষয়টা নিয়ে কাজ করাটা অত্যন্ত জরুরি। সেখানে অনেক চ্যালেঞ্জ ছিল, অনেক ফেস করা হয়। একদম 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 একদম। তাহলে গারো পাহাড়ের দেশে এই বইটা আমরা পাচ্ছি কবে? এটা আগামী বইমেলায় 2027-এর বইমেলা। এবারের বইমেলায় কি চমক রয়েছে আপনার? এবারের বইমেলায় চমক হচ্ছে, এবারের বইমেলা আমরা অংশগ্রহণ করছি না। কেন বলেন তো? কারণ হচ্ছে এবারের বইমেলায় শুরু থেকে বইমেলা নিয়ে যে একটা অব্যবস্থাপনা এবং হচ্ছে একটা অনিশ্চয়তা, একটা মানে শঙ্কা প্রকাশকদের মধ্যে ছিল, নির্বাচনকালীন প্রেক্ষাপট, এর পরবর্তীতে এই যে রমজানে বিকেলের পরেই সাধারণত দেখা যায় যে আমাদের ইফতারের একটা প্রস্তুতি থাকে, ইফতারের পরবর্তীতে তারাবির নামাজের একটা প্রস্তুতি থাকে, এবং এই সময়টা সাধারণত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকে। তো আমাদের যে মূল যে ক্রেতা, যে ছাত্রছাত্রী, এরা দেখা গেছে যে ঢাকার বাইরে ম্যাক্সিমাম চলে যায়। এবং এই মেলাটা যেহেতু 26 ফেব্রুয়ারি থেকে আপনার 15ই মার্চ পর্যন্ত, এই সময়ের মধ্যে দেখা যাবে যে অধিকাংশ মানুষ কিন্তু ঢাকা থেকে গ্রামমুখী হয়ে যাবে, যার ফলে নিশ্চিতভাবে এটা ধারণা করা যায় যে এই বইমেলাটা আসলে ব্যর্থ হবে, এবং সামগ্রিক দিক থেকে এটা আসলে একটা ব্যর্থ বইমেলাই আমি বলবো। সেই জায়গাটা থেকে এতটা লোকসানের মধ্যে আসলে প্রকাশকরা যেতে চাচ্ছিলেন না। তো শুরু থেকেই প্রকাশকরা চাচ্ছিলেন না যে এই বইমেলাটায় অংশগ্রহণ করতে। অধিকাংশ প্রকাশকরা আসলে একটা পর্যায়ে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, এটা সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা অংশগ্রহণ করেছে, এবং যারা অংশগ্রহণ করেছে তাদের ম্যাক্সিমাম এখন খুব হাই হুতাশ করতেছে। মাত্র 3 দিন বা 4 দিন হলো বইমেলার, এর মধ্যে দেখা গেছে যে কোনো দিন কারো বিক্রি হচ্ছে 70 টাকা, কোনো দিন কারো বিক্রি হচ্ছে 200 টাকা, এবং এখন পর্যন্ত স্টল বানানোর কাজ শেষ হয় নাই। তার পরবর্তীতে বইমেলার মধ্যে হকার এবং মাদকদ্রব্য বিক্রির একটা ব্যাপার ঘটছে, যে দেখা গেছে যে বইমেলার যে মাঠটা সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন পাশে একটা চরম অব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছে, যার ফলে প্রকাশকরাও এখন হতাশ যারা গিয়েছেন। এবং 2024-এর বইমেলা কেমন ছিল? আমাদের কাছে 24-এর বইমেলাটা ছিল একটা অভূতপূর্ব একটা বইমেলা। আমাদের এই বইমেলাটায় অসংখ্য পাঠক আমরা পেয়েছি, এবং আমাদের খুব ভালো একটা বিক্রি ছিল অন্তত আমাদের। এর পরবর্তীতে 25-এর বইমেলাটা যেটা হলো, 25-এর বইমেলাটাও মোটামুটি ভালো ছিল, কিন্তু কিছু অব্যবস্থাপনার চিত্র আমরা 25-এর বইমেলাতেও পাই। কিন্তু সেটা 26-এর এই বইমেলায় আমার কাছে মনে হচ্ছে যে সেটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এবং এই বইমেলায় আমি আমার জায়গাটা থেকে বলতে পারি যে আমার পক্ষে এই বইমেলাটায় অংশগ্রহণ করা, আমি নৈতিকভাবে আমি মনে করেছি যে এটা উচিত হয়নি, এবং আমি করিনি। সেজন্য বুঝতে পেরেছি। 2026-এ এই সময় দাঁড়িয়ে আমরা দেখলাম বইমেলার যে প্যাটার্ন দেখতে পাচ্ছি, বা 2026-এ বইমেলায় যে বিষয়গুলো হলো, এটা আসলে ইলেকশনের জন্য, রোজার জন্য, এগুলো অনেক বড় একটা ইফেক্ট ফেলেছে নিশ্চয়ই। কিন্তু বর্তমান সময় তো আমরা আসলে দেখি যে ইবুক পেয়ে যাচ্ছে, তরুণ প্রজন্ম পাচ্ছে, বা অনেক ক্ষেত্রে আমরা আসলে ইবুক ডাউনলোড করে পড়ছি ইন দ্যাট সেন্স। তো ওই জায়গায় দাঁড়িয়ে কি আপনার মনে হয় 2027-এ আসলে বইমেলাতে ক্রেতামুখী বইমেলা হবে কিনা, বা তরুণ প্রজন্ম যাবে কিনা, বা তাদেরকে বইমেলার নিয়ে আসতে হলে কি করা উচিত? বইমেলার যে আবহ, বইমেলার যে কালচার 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমাদের, তো সেই জায়গা থেকে বইমেলা আসলে সার্ভাইভ করবে কিনা? আসলে বইমেলা সার্ভাইভ করবে কিনা সেটা জানার আগে আমাদেরকে বুঝতে হবে যে আসলে প্রকাশকরা সার্ভাইভ করবে কিনা। কারণ বর্তমান প্রকাশনা শিল্পের যে করুণ অবস্থা, বিশেষ করে করোনাকালীন পরবর্তী থেকে এখন পর্যন্ত, বিশ্বাস করেন এমন অনেক প্রকাশনা আছে যারা ধুকে ধুকে টিকে আছে, মানে দেয়ালে পিঠ থেকে গেছে, বলতে পারছে না। এটা কিন্তু একটা সম্মানের পেশা। মানে ওই জায়গাটা থেকে এখন ইবুকের প্রতি অনেকে ঝুঁকছেন, কিন্তু এই ইবুকের যাত্রাটা আমি দেখছি 2020-এর পরবর্তীতে অনেকেই দেখা গেছে যে ইবুকের প্রতি ঝুঁকছেন, কিন্তু সেই মাত্রাটাও না খুব বেশি না। তা নিশ্চয়ই, মানে এই জায়গায় আমি আপনার সাথে একমত।
নতুন বইয়ের ঘ্রাণ, মানে এটা এর একটা থেকে আলাদা অনুভূতি, exactly, এর এটা থেকেও একটা আবেগের সুন্দর আর বিষয়। কি হতে পারে। একদম একদম তাই। সেই জায়গাটা থেকে যদি 2027-এর বইমেলাটার জন্য বিশেষ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কিংবা বাংলা একাডেমি প্রকাশকদের সাথে কথা বলে যদি সুন্দর একটা ডেডলাইন করে এবং ওইভাবে প্রস্তুতি নিয়ে কাজ করে, আমার মনে হয় সেটা ভালো হতে পারে। নিশ্চয়ই। আর হচ্ছে বর্তমান সময়টা আসলে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিকই হয়ে গিয়েছে। একদম। ইটস ভেরি ন্যাচারাল, সবকিছু সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করেই কিন্তু হচ্ছে আবর্তিত হচ্ছে। তো সেই জায়গায় কি মনে হয় যে ফেসবুকের ইট মে সাউন্ড অড, বাট ফেসবুকের যে মার্কেটিং, অনেক সময় রাইটাররা কিন্তু, লেখকরা কিন্তু আসলে খুব কোনো একটা বইয়ের একটা লাইন নিয়ে, কোটেশন নিয়ে আপনারা হচ্ছে খুব সুন্দর একটা ক্যাপশন শেয়ার করছেন, দেন দ্যাট মানে ইন্ট্রিগড আস, ইয়েস আই নিড টু রিড দ্যাট বুক। তো এইটাও কি হেল্পফুল হতে পারে? অবশ্যই অবশ্যই। বর্তমানে যে বইগুলো বিক্রি হচ্ছে, বেশিরভাগ বইয়ের ক্ষেত্রে আপনি একটু খেয়াল করে দেখবেন যে সেই যে বইটা বিক্রি হচ্ছে হয় সেই প্রকাশনা সংস্থা কিংবা লেখক এই যে সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে সেই জায়গাগুলোতে খুব বেশি সরব থাকছেন, এবং এটার আসলে আমি মনে করি যে কোনো বিকল্প নাই। কারণ সেই যে আগের যে আগের যে জামানাটা যে বই বের করলাম পাঠক এসে কিনে নিয়ে যাবে, ব্যাপারটা এরকম না। কারণ এই বইটাকে তো প্রচার করতে হবে, সেই প্রচারের সবচেয়ে বড় মাধ্যমে এই মুহূর্তে আসলে সোশ্যাল মিডিয়া। ওই জায়গাটা থেকে পবন ভাই, আমরা আরো কথা বলবো, আমাদের আবারও বিরতি নিতে হচ্ছে, বিরতি থেকে আসছে। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আমন্ত্রণ আরও একবার। আমাদের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল লেখক, গল্প। তো সেই প্রসঙ্গে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ঔপন্যাসিক এবং শিকড় সন্ধানী গবেষক, তরুণ প্রজন্মের অন্যতম প্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান কিংবদন্তি পাবলিকেশনসের কর্ণধর পবন ভাই। পবন ভাই, বিরতিতে যাওয়ার আগে আমরা আসলে কথা বলছিলাম মার্কেটিং ফ্যাক্টর নিয়ে। এখন আমি যদি একদম জিস্ট পয়েন্টে আসি, যে কোনো একটা লেখা বা যে কোনো একটা ভালো কাজ কিন্তু মানুষ আসলে কোনো না কোনোভাবেই গ্রহণ করে, এটা কখনো না কখনো কিন্তু প্রকাশ পেয়েই যায় এবং মানুষের কাছে চলে যায়। আমি যদি আমার নিজের পয়েন্ট অফ ভিউ বলি, আমি এর মধ্যে খুবই, আমার অফিসের সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যার দিকে চা খাচ্ছিলাম, যখন সূর্য হচ্ছে অস্ত যাচ্ছে ওই সময়টায়। তো যে জিনিসটা হয় যে কারওয়ান বাজারে অনেক কারবারি থাকে, অনেক ব্যবসায়ী থাকে। তো সূর্যটা ডুবছিল এবং ওই ভদ্রলোক হেঁটে যাচ্ছিল একটু হাই পয়েন্ট থেকে। তো ওনার কাঁধে হচ্ছে ঝোলা ছিল একটা। আমার মনে হচ্ছিল এটা দেখে যে উনি ওই সূর্যের ভেতরে চলে যাচ্ছেন, মানে পেছনে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে। সো টু সাম এক্সটেন্ট আমার কাছে জিনিসটা মাথায় আসলো যে আমার চিন্তাটা কেন এমন হলো, আমি কেন স্বাভাবিকভাবে এটা দেখতে পারলাম না। তখন আমার গিয়ে মনে হলো যে আমি কোনো একটা গল্পের বইয়ে, আমার স্পেসিফিক মনে নেই, কিন্তু কোনো একটা গল্পের বই আমি এরকম একটা বর্ণনা পেয়েছিলাম। তো এই যে লেখনী আমাদের চিন্তা জগতে এত প্রভাব ফেলছে, বা আপনার বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে কিন্তু দেখা যায় যে এদের চিন্তা শক্তি, চিন্তা ভাবনা কিন্তু অনেক সময় আপনার খুব সুন্দরও হয়, আবার অনেক সময় খুব ডিস্ট্রাকটিভও হয়। তো এই ডিস্ট্রাকটিভ চিন্তা ভাবনা থেকে আপনার একজন রাইটার কিভাবে একটা প্রজন্মকে আপনার হচ্ছে সুন্দর সুগঠিত প্রেক্ষাপটে নিয়ে আসতে পারে তার লেখনীর মাধ্যমে, বা তাদেরকে আসলে বইমুখী কিভাবে করতে পারে? আসলে এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যে বর্তমানে যারা এই তরুণ প্রজন্ম, এরা অনেকটা বই বিমুখ। এটা সত্য কথা, এটা আপনাকে মানতে হবে। এক্স্যাক্টলি, মানে এটা 20 to 30 সেকেন্ডসের রিলি অভ্যস্ত। হ্যাঁ, সেই জায়গাটা থেকে বিভিন্ন প্রকাশনা, বিভিন্ন লেখক বিভিন্নভাবে আসলে পাঠক ধরার চেষ্টা করতেছেন। বই নিচ্ছে না, দেখা গেছে চকলেট দিচ্ছেন, বিভিন্ন প্রলোভন দিচ্ছেন, বা সে চেষ্টা করছেন পাঠকের কাছে পৌঁছাতে। এটা দোষ না। ব্যাপারটা হচ্ছে এই জায়গায় যে আগে আমরা, মানে আমি যদি বলি শরৎচন্দ্রের কথা বলি কিংবা বিভূতিভূষণের কথা বলি, তাদের লেখার মধ্যে যে আসলে একটা মানে টান ছিল, বা এটা দেখা গেছে যে পাঠক ধরে রাখার মতো একটা ব্যাপার ছিল। কিন্তু সেই ক্ষেত্রে নতুনরা যেটা করছেন, যে তারাও হয়তো চেষ্টা করছেন, অনেকে হয়তো সফলও হচ্ছেন। সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হচ্ছে যে পাঠকদের সাথে সরাসরি কথা বলা উচিত, পাঠকদেরকে বোঝা উচিত যে আসলে এই যে তরুণ প্রজন্ম যারা আছেন, যে এদেরকে বইয়ের দিকে ফিরিয়ে আনার জন্য সুন্দর কনসেপ্ট, সুন্দর সুন্দর বই আসলে তাদেরকে উপহার দেওয়া যেতে পারে। বিশেষ করে এক্ষেত্রে আমার মনে হয় যে সরকারি কিছু প্রকল্পেরও আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। যেমন অনেক বাংলাদেশের প্রত্যেকটা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে পাঠাগার আছে, সরকার সেখানে বই দেয়,
কিন্তু কতজন পাঠক আসলে সেখানে গিয়ে বই পড়ে বা মানে কতজন- ওটাকে ইন্টারঅ্যাক্টিভ করা। হ্যাঁ, সো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই যে যে তরুণ প্রজন্ম আছে বিভিন্নভাবে তাদেরকে বইয়ের দিকে আকৃষ্ট করার জন্য কাজ করা উচিত সরকারিভাবে, এবং হচ্ছে প্রকাশনাগুলো তো করছেই, লেখকরাও সেই জায়গাটা থেকে করছে। যদি এটার সুন্দরভাবে যদি ডিস্ট্রিবিউশনটা করা যায় এবং হচ্ছে পাঠকদের কাছে যদি পূর্ণাঙ্গভাবে লেখনী পৌঁছানো যায়। প্যাটার্নও হ্যাঁ। চেঞ্জ হওয়া উচিত। আমি যদি পার্শ্ববর্তী দেশের কথা বলি, ওই জায়গায় একটা ঋদ্ভিক নামের একজন রাইটার আছেন, উনি লিখেছিলেন যে আই ডোন্ট লাভ ইউ এনিমোর। তো ওই বইটা হচ্ছে আমি রিসেন্ট টাইমে পড়েছি, এবং প্রত্যেকটা বইয়ের প্যাটার্ন দেখলে মনে হবে কি আপনার শর্ট শর্ট স্ট্যাটাস, এবং ওই যে লেখনী, ওই যে প্যাটার্ন, আমি জানি না আপনি পড়েছেন কিনা, এটা এত সুন্দরভাবে ইন্সপায়ার করে একটা মানুষকে। কেউ যদি হচ্ছে হার্ট ব্রেকিং সিচুয়েশনের মধ্য থেকে যায়, কেউ যদি নিজে লো ফিল করে, তো হ্যাঁ মানে লেখনীর ধরনও হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন হলে আমরা নতুন Impact পাঠক ফেলে, পেতে পারি। impact এখন আমি যে জিনিসটা জানতে চাই, একেবারে শেষ, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যারা এই মেলায় বা সামনের মেলায় যারা নিজের প্রথম বই নিয়ে আসার স্বপ্ন দেখছেন, এখনো অনেক রাইটার হচ্ছেন আমাদের, দুর্দান্ত লিখছেন, যাদের হচ্ছে লেখনী, যাদের কথা শুনে আমরা আসলে অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি, তো তাদের প্রকাশনার ক্ষেত্রে আপনার কি টিপস থাকবে? আমার পরামর্শ থাকবে এটা যে একটা পাণ্ডুলিপি সুন্দরভাবে গুছিয়ে লেখার পরে সে অন্তত 2-4 জনকে পড়াক, আগে প্রকাশকের কাছে না দিয়ে 2-4 জন তার যারা কাছের মানুষজন আছে তাদের পরামর্শ নিক, যারা আসলে এই সম্পর্কে বই পড়ে বা বুঝে। এর পরবর্তীতে তাকে একটা প্রকাশনা নির্বাচন করতে হবে যে সে কোন প্রকাশনা থেকে বই প্রকাশ করবে। কিছু কিছু প্রকাশনা আছে যেখানে আপনি কিছু টাকা দিলেই বই প্রকাশ করতে পারবেন, এর মধ্যে কি লিখছে পাণ্ডুলিপির মধ্যে সেটা ওই প্রকাশক খুলেও দেখে না, যে টাকা দিছে বই প্রকাশ করে দিচ্ছি। ব্যাপারটা যাতে এরকম না হয়, যারা সিরিয়াসলি প্রকাশনা নিয়ে কাজ করছেন এবং খুব সুন্দর মানসম্মত বই নিয়ে যারা কাজ করছেন, আমার মনে হচ্ছে এরকম কিছু প্রকাশকের বা যে কোনো একজন প্রকাশককে টার্গেট করে যদি একজন লেখক সেই প্রকাশকের পরামর্শ নেন, পরামর্শ নিয়ে কাজ করলে আমার মনে হচ্ছে যে সে দারুণ একটা কনসেপ্ট উপহার দিতে পারবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ছোট ছোট উক্তি, তো এই উক্তিগুলোর কারণে আমরা দেখছি যে এরকম অনেক বই বিখ্যাত হয়ে গেছে, যে পাঠক এটা পড়ছে ভালো লাগছে, যে এক মুখে দুই মুখে এটা সয়লাভ হয়ে গেছে, এক্স্যাক্টলি এরকম একটা ব্যাপার থাকে। পবন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় স্বল্পতার জন্য। আজ আমাদের এই জায়গায় শেষ করতে হচ্ছে। আমি আসলে অনেক সম্মানিত, আপনি আমাদের সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আমাদের সাথে ছিলেন অঞ্জন হাসান পবন, বিখ্যাত ঔপন্যাসিক এবং কিংবদন্তি প্রকাশনার কর্ণধার। আপনারা প্রতি শনিবার রাত 8টায় দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি 21 টেলিভিশনের পর্দায় দেখতে পারবেন। তরুণ প্রজন্মের চিন্তা ভাবনা, তাদের কথা, তাদের মতামত, এই পুরো বিষয়ই আমাদের এই অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হয়। আপনি আপনার মতামত জানাতে পারেন আমাদের সোশ্যাল সাইটসে, কিংবা আমাদের ইমেলও আপনি করতে পারেন। আপনাদের কথা, আপনাদের চিন্তা আমি পৌঁছে দেব আমাদের গেস্টের কাছে, তাদের চিন্তাভাবনা তুলে ধরবো আপনাদের সামনে। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী শনিবার রাত 8টায় আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন।